রাতের খাবার খেয়ে কেবলই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে মেহরাব। আজ অফিসে অনেক কাজের চাপ ছিল, এজন্য কিছুটা ক্লান্ত সে। ফোন হাতে নিয়ে সাবিহাকে কল করতেই যাচ্ছিল মেহরাব। এর মধ্যে সালমা আক্তার দরজার বাইরে এসে দাঁড়ালেন। সম্পর্কে তিনি মেহরাবের মা। বয়স 60 সুই সুই, পরনে ছাই রঙা শাড়ি, চুলগুলো খোঁপা করা, চোখে মোটা ফ্রেমের চশমা। মেহরাব! মায়ের কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসল সে। মা, কিছু বলবে? ভেতরে না এসে ওখানে দাঁড়িয়ে আছো কেন? দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা। ধীর পায়ে ছেলের ঘরে ঢুকলেন। পাশের ফ্ল্যাটের রহিমার ছেলে সাকিব বিয়ে করেছে মাসখানেক হলো। বিয়ের পর নিজের মাকে রুমে ঢোকার আগে অনুমতি নিতে বলেছে সে। আর সেসব কথা রহিমা এসে সালমার সাথে বেশ কেঁদে কেঁদে বলেছিল। ফলশ্রুতিতে সালমার মন কিছুটা খারাপ হয়ে আছে। মেহরাবকেও তো বিয়ে করাতে হবে। এখন যদি মেহরাবও তেমন কিছু বলে, সেজন্য আগে থেকে রুমে ঢোকার আগে অনুমতি নেওয়ার অভ্যাস করছেন সালমা। বলো এবার, বয়স তো কম হলো না তোর? এবার তো বিয়ে শাদী করতে হবে। আর কয়েক বছর যাক, তারপর? আমি মরার পর? আতকে উঠল মেহরাব। মায়ের হাত ধরে বলল সে। এমন কথা বলছো কেন মা? প্লিজ, তুমি এরকম কথা বলবে না। তাহলে বিয়েতে রাজি হয়ে যা। আমি একজনকে পছন্দ করি মা, তবে সে লেখাপড়ার জন্য কানাডায় থাকে এখন। ভুরু উঁচিয়ে শুধালো সালমা। মেয়ে বিদেশে লেখাপড়া করে? হ্যাঁ, তবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে দেশে থেকেই। গ্রামের মেয়ে, শহুরে মেয়েদের মতো চালচলন না তার। তোমার অপছন্দ হওয়ার কথা না মা। মেয়ে বিদেশে লেখাপড়া করে শুনে কিছুটা বিরক্ত হলেন সালমা। মূলত সালমা আক্তার শহরে মেয়েদের আধুনিক চালচলন দেখতে পারেন না। মেহরাব সেই কারণে সাবিহার বিষয়ে সবকিছু স্পষ্ট করে বলল। বেশ, আমাকে ছবি দেখাস, আর মেয়ের সাথে আগে থেকে কথাবার্তা বলে রাখিস। আর পারলে বিদেশ থেকে দেশে ফিরতে বলিস। কি হবে এত লেখাপড়া করে? সেই তো শ্বশুরবাড়িতে এসে সংসার করতেই হবে। মেহরাব চুপ করে রইল। তার মাকে বলে লাভ নেই কিছু। তিনি নিজে যা বোঝেন ভাবেন সেটাই বলেন। ওনার চিন্তাভাবনা এমনই, মেয়েদের কেবল একটাই কাজ, বিয়ে করে সংসার করা আর বাচ্চা লালন পালন করা। আচ্ছা, ঘুমা তাহলে, গেলাম আমি। ঠিক আছে। সালমা আক্তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাবিহার কল এলো। মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটল তাতে। সব ভাবনা বাদ দিয়ে কল রিসিভ করলো সে। হ্যালো। ইয়েস সুন্দরী, কেমন আছো? ভালো। আপনার কি অবস্থা? ভুলে গেলেন নাকি? আরে না না, কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুদিন, সেজন্য নক করা হয়নি, কল করতাম আমি। লম্বা নিঃশ্বাস ছাড়ল সাবিহা। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি ছড়িয়ে দিল। রৌদ্রময় দিন, আকাশটা দেখতে সুন্দর লাগছে। বেশ, বুঝলাম। শুনলাম তালহা আর তামান্নার বিয়ের কথা হচ্ছে। আরিশ কল করেছিল, গতকাল রাতে দেশে ফিরেছে ওরা। হ্যাঁ, সব কিছুই তো ঠিকই ছিল, শুধু মা বেঁকে বসেছিলেন। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। আমার ভাই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাক, এটুকু চাওয়া। মিস সাবিহা দেখছি বেশ বদলে গেছে। মুস্কি হাসল সাবিহা। মেহরাবের ঠোঁটের কোনো হাসি খেলা করছে। তা বলা যায়। তা নিজে কবে বিয়ে করবে শুনি? ঠিকঠাক ছেলে পেলে এখনই করতে পারি। শিওর? অফকোর্স। তা ঠিকঠাক বলতে কেমন ছেলে দরকার তোমার? বেশি কিছু না, কেবল আমার প্রতি সৎ থাকতে হবে, আর একটু ভালোবাসতে হবে, ব্যাস। একটু ভালোবাসলেই হবে? বাকিটা একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। মেহরাব বিছানায় শরীর এড়িয়ে দিল আবার। ক্লান্তিতে রাজ্যের ঘুম এসে ভর করেছে তার চোখে। ঘড়ির দিকে দেখল মেহরাব। রাত 12টা সুই সুই এখন। তার মানে কানাডা এখন দুপুরবেলা। বুঝলাম। লাঞ্চ করেছ? এখনো না, একটু পর খাবো। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে খেলাম, এখন শুয়ে আছি নিদ্রার অপেক্ষায়। নিদ্রা? ও ঘুম। জি হ্যাঁ ম্যাডাম, নিদ্রা মানে ঘুম। কোনো নারী নহে, থতমত খেল সাবিহা। কোনো নারী হলেও বা তার কি? মেহরাবটা বড্ড শেয়ানা, কথার মানে বুঝতে সময় লাগে না তার। আচ্ছা, পরে কথা হবে আবার, রাখছি এখন। ওকে বাই। বাই। কল কেটে ফোন বালিশের পাশে রাখলো মেহরাব।
আগামীকাল একবার আরিশের অফিসে যাবে সে। বন্ধুকে মনের কথাটা এবার বলার সময় এসেছে। আগামীকাল আরিশের সাথে কিভাবে সবকিছু বলবে সেসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমের দেশে পাড়ি জমালো মেহরাব। বিছানায় বসে নোটপ্যাডে কিসব লিখতে ব্যস্ত ওরা। আরিশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরার প্রতিটি নড়াচড়া খুব গভীরভাবে খেয়াল করে, যেন তার কাজ। দুপুরে তামান্না ও তালহার বিয়ের বিষয়ে কথাবার্তা হয়েছিল। যেহেতু এখন তাসলিমা খাতুনও রাজি, সেজন্য বিয়েতে দেরি করতে চাচ্ছে না আরিশ। শুধু সাবিহার ছুটি পাওয়া নিয়ে সমস্যা। একমাত্র ভাইয়ের বিয়েতে তার বোন থাকবে না, এটা তো হয় না। সাবিহার সাথে আরিশ কথা বলবে আগামীকাল। আজকে বিভিন্ন কাজকর্মের ঝামেলায় কথা বলবে বলবে করেও বলা হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল ওরা, চোখে মুখে তার খুশির ঝিলিক। কি হয়ে গেছে শুনি? ওরার হাত ধরে কোলে তুলে নিল আরিশ। গলা জড়িয়ে ধরে বলল, ওরা, তামান্না আপু আর তালহা ভাইয়ের বিয়েতে কি কি কিনবো সেসব লিস্ট করলাম। লিস্ট? কই দেখি তোমার লিস্ট। আরিশ হাত বাড়িয়ে নোটপ্যাডটা হাতে নিয়ে দেখতে লাগলো সেটা। দুটো শাড়ি, দুটো লেহেঙ্গা, একটা থ্রি পিস লেখা আছে, সাথে কিছু গয়নাগাটি। আরিশের মতিগতি বোঝার চেষ্টা করছে ওরা। লিস্ট কি বেশি লম্বা হয়ে গেল? এই তোমার লিস্ট? কেন, কি হয়েছে? লিস্ট করেছো? ভাবলাম অনেক কিছু লিখবে, কিন্তু যা লিখছো সেসব তো এমনি মনে রাখা যায়। তোমার আসল শপিং তো আমি করব। আমার লিস্টের দরকার পড়বে না পাখি। ওরা কিছু বলার আগে আরিশ তার ঠোঁটে কিস করলো একটা। ওরা বলতে শুরু করলো, লিস্ট করে নতুন পোশাক কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। রাগীভূত। ছোটবেলায় ঈদ আসলে লিস্ট করে বসতাম, তারপর সেই লিস্ট অনুযায়ী কসমেটিক্স কিনতাম। শৈশবের কথা মনে পড়তে মনটা কেমন বিষিয়ে উঠল আরিশের। তার ছোটবেলায় এমন কোনো মধুর স্মৃতি নেই যা সে বলতে পারবে। এতক্ষণ কথার ফাঁকে ফাঁকে কিস করে যাচ্ছিল আরিশ। আচমকা থেমে যাওয়াতে তার দিকে মনোযোগ দিল ওরা। ভদ্রলোকের চেহারার হাবভাব বদলে গেল। কেমন বিষণ্ণতা ভর করেছে চোখে মুখে। কি হলো? কই কিছু হয়নি তো হামিংবার্ড। কেমন অন্যমনস্ক লাগছিল আপনাকে? ঠিকই আছি আমি, কিন্তু তুমি ঠিক থাকবে না এখন। কেন? কিছুটা অবাক হয়ে বলল ওরা। আরিশ তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের করে নিতে নিতে বলল, কথা কম, কাজ বেশি করতে হবে। ওরা মুচকি হাসল, আবেশে চোখ বন্ধ করে ফেলল। আরিশ তার প্রতিটি শিরা উপশিরা নেশা ছাড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। ওরা এবার আরিশের কাঁধে কামড় বসে নিজেকে সামলাতে চেষ্টা করছে। আরিশের স্পর্শ মানে এক জ্বালাময় অনুভূতি, যেখানে ঘোর লাগা নেশার সাথে যন্ত্রণা লুকিয়ে থাকে। রাতের আধার ঘনিয়ে ভোরের আলো ফুটেছে চারিদিকে। শহরের ব্যস্ততা এখনও পুরোপুরি শুরু হয়নি। যানবাহনের কর্কশ শব্দ কিছুটা কম শোনা যাচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙল নয়নার। গতকাল রাতেও ভালো ঘুম হয়নি তার। ইদানিং ঘুম কমে গেছে। ঘুম ভাঙলেও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেতে লাগলো সে। তারপর আর মোড়া ভেঙে উঠে বসল। দেয়ালঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল একবার। সকাল 6টা বেজেছে কেবল। আজকাল পলাশের কথা খুব মনে পড়ে নয়নার। যতই তার কথা ভুলতে চায় ততই যেন সবকিছু বেশি মনে পড়ে। পলাশ যখন আশেপাশে ছিল তখন এতটা অনুভব করতো না তাকে, অথচ দূরত্ব বাড়তে সে অনুভূতি প্রখর হচ্ছে। বিছানা ছেড়ে উঠল নয়না, ধীর পায়ে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। ড্রয়ার খুলে একটা ছোট কাগজ বের করলো। পলাশের ফোন নম্বর লেখা কাগজটায়। কিছুক্ষণ কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে। পলাশের বলা শেষ কথাগুলো ভাবতে লাগলো। পলাশ বলেছিল তার অনুপস্থিতিতে নয়না বুঝবে তার গুরুত্ব। দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। বাড়ির কারো ফোন দিয়ে একবার কল করবে কিনা সেটাই ভাবতে লাগলো এবার। কিন্তু ভাবনা যেন শেষই হচ্ছে না, দ্বিধা কাটছে না তার। নয়না, এত সকালে পড়তে বসেছিস যে আজ? আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল সে। হাত থেকে কাগজটা ড্রয়ারে রাখতে গিয়ে ফ্লোরে পড়ে গেল। কিন্তু নয়না সেটা খেয়াল না করে টেবিলের পাশ থেকে সরে এসে বিছানায় বসল। পড়তে বসিনি মা, ঘুম ভাঙলো তাই ভাবছিলাম পড়তে বসবো কিনা। ঘর ঝাড় দিতে এসেছেন রুখসানা বেগম। মেয়ের সাথে কথা বলতে বলতে কাজ করছেন তিনি। তাহলে ফ্রেশ হয়ে নে, চা বিস্কুট খেয়ে তারপর না হয় পড়তে বসবি। ঠিক আছে মা।
নয়না মায়ের কথা মতো ফ্রেশ হতে চলে গেল। রোকসানা ঝাড়ু দিতে থাকলেন। অসাবধানতার ফলে পলাশের নাম্বারটা যে ময়লা ঝুড়িতে পৌঁছে গেল সেটা নয়না টের অবধিও পেল না। আসসালামু আলাইকুম, আপনি কি চান এই এক পর্ব করেই আমি প্রতিদিন আপলোড করি, বা অনেকগুলো পর্ব মিলে একটা বড় পর্ব আপলোড করি? কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।